আসসালামু আলাইকুম এভরিওয়ান, সীমাহীন ভালোবাসা গল্পের 4 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। পরজামাই হলে হয়তো আমাকে কাজ করে ঠিকই খাওয়াতো। আমাকে এখন তাই করতে হবে। এমন একটা বউ খুঁজতে হবে যে যার বাসায় আমি গরজামাই থাকতে পারবো। মাহি রেডি হয়ে বলল, ভাইয়া চল এখন আমরা যাই। মাইকে নিয়ে বাসা থেকে বের হলাম, কিন্তু সুইটিকে তো এখনো দেখলাম না আসতে। ও কি আসবে নাকি আমাকে মাহিকে নিয়েই চলে যাব? আমি দাঁড়িয়ে আছি বলে মাহি বলল, কি ব্যাপার ভাইয়া, আমরা দাঁড়িয়ে আছি কেন? কেউ কি আসবে নাকি আমাদের নিতে? নিতে আসবে না, কিন্তু আমি আমার ছাত্রীকে বলে রাখছি ওদের স্কুলে ভুতরে ভর্তি করাবো। ও এখনো আসছে না কেন? ছুটিকে কল দিব বলে ফোনটা বের করলাম। এর মাঝে একটা প্রাইভেট কার আমার সামনে দাঁড়ালো। গাড়ির ভিতর থেকে সুইটি নেমে বলল, সরি স্যার, আপনাকে দাঁড় করানোর জন্য। সুইটিকে দেখে আমি বোকা হয়ে গেলাম। ও আজকে শাড়ি পরেছে, কতটা যে কিউট লাগছে ওকে হয়তো নিজেও জানি না, কিন্তু হঠাৎ করে সুইটি শাড়ি পরলো কেন? এইটাই তো আমি বুঝলাম না। কি জানি বাবা, এই মেয়ের মাথায় কি আছে, মন চায় তাই করেও। মাহি আমার কানে কানে আস্তে করে বলল, ভাইয়া এই মেয়েটা আবার কে? ও আমার ছাত্রী, আমার কাছে পড়ে। সুইটি এবার বলল, তো স্যার যাবেন নাকি এখনো দাঁড়িয়ে থাকবেন? এখন এক কাজ করো, আমি মাহিকে সাথে করে নিয়ে যাই। আমি অটোতে চলে যাব। মুহূর্তের ভিতরে ওর মুখটা আবারও কালো রং ধারণ করলো। বুঝলাম ওর কত আশা করে আমার বাসায় আসছে, কিন্তু আমি তো ওর সাথে যাব না। স্যার এখন যদি আপনি আমার সাথে না যান তাহলে এখন আমি বাসায় যাব। বাসায় গিয়ে আবার সব কিছু চেঞ্জ করে স্কুলে যাব। আর আজকে প্রথম আমি বান্ধবীর কাছে আপনার কথা বলবো। কিন্তু আপনি যান স্যার, মনটা খারাপ করে দিলেন। আপনার কল পাওয়ার পরই সেই যে সাজতে বসেছিলাম কিছুক্ষণ আগে উঠেছি, তবে এখন মনে হচ্ছে সবকিছু অযথা করা হয়েছে। এসবের কোনো মানেই নেই স্যার, খুব খারাপ লাগছে। সুইটির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। ও এত আশা করে আমার কাছে আসছে, ওকে ফিরিয়ে দেওয়া যাবে না? কি করব, ছাত্রী যেহেতু, আর সকল বিষয়ে আমাকেই তো দেখতে হবে নাকি? এত কিছু চিন্তা করে এখন অপর রাগ দেখানো যাবে না। আর ওকে তো আমি কথাই দিয়েছিলাম। কি আর করব, মাইকে বললাম যা গাড়িতে গিয়ে বস, দেরি করে লাভ নেই। তা ম্যাডাম চলেন আপনিও। ভাবছিলাম একা একা রিক্সা নিয়ে যাব, তার হবে না মনে হলো। সুইটি আবার দাঁত বের করে ফিক করে মুচকি হাসি দিয়ে বলল, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর আমি জানি তো আপনার দুর্বল জায়গা কোথায়। আর ধীরে ধীরে আপনার ভিতরে এমনভাবে প্রবেশ করব যে আপনি নিজেও চাইলেও আমাকে টেনে বের করতে পারবেন না। সুইটির কথায় আগামাতে আমি কিছুই বুঝতে পারলাম না। গাড়িতে বসার পর ড্রাইভার গাড়ি চলতে লাগলো। আমি চুপচাপ সুইটির পাশে বসে আছি, আর সুইটি আমার বোনের সাথে কথা বলছে। স্কুলের সামনে এসে গাড়ি থেকে নামলাম। সুইটির সাথে হেঁটে হেঁটে স্কুলের ভিতরে যাচ্ছে। তবে অনেক ছেলে দেখলাম সুইটির দিকে তাকিয়ে আছে। বড়লোক বাবার একমাত্র সুন্দর মেয়ে, তাকিয়ে থাকবে না কেন? তবে সব কিছু রেখে আমাকে কেন সুইটির বলে পাঠা বানালো, এটাই আমি বুঝলাম না। ভর্তি কার্যক্রম শেষ করতেই সুইটি মাহিকে বলল, তুমি এখন গিয়ে একটা ক্লাস করো আর সকলের সাথে একটু পরিচয় হয়ে নাও। আমি একটু স্যারের সাথে কথা বলে আর আমার তো তোমার জন্য অপেক্ষা করব। মাহির ক্লাসে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, আগে তুই বাসায় চল, এরপর তোর মজা দেখাচ্ছি। মেয়ে নিয়ে ঘোরা না। মনে মনে বললাম, এ রে ছোট বোনের কাছে ধরা খেয়ে গেলাম। মাহির যাওয়ার পর সুইটি বলল, স্যার চলেন আমার সাথে, আমার বান্ধবীরা আপনার জন্য অপেক্ষা করছে। তবে ওরা কিন্তু খুব বদমাইশ, ওরা খুব বিরক্ত করবে আপনাকে। আমার দিকে তাকিয়ে শুধু এসব সহ্য করে নেবেন প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আগে চলো দেখি। সুইটি আমাকে নিয়ে পাঠার এক কোণে গিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথে প্রেমের অভিনয় করতে এসে আজকে যে আরো 12টা বেজে যাবে এটা খুব ভালো করেই বুঝতে পেরেছে। সুইটি মেয়েগুলোর সামনে গিয়ে আমার হাত জড়িয়ে ধরে বলল, তোরা না আমার বয়ফ্রেন্ডকে দেখতে চেয়েছিলি, এই যে আজকে দেখ। আমি নাকি কোনো ছেলেকে পটাতে পারবো না, কোনো ছেলের সাথে প্রেম করতে পারবো না। আজকে ওকে তোরা সবাই দেখ, তোদের তো আবার নজর ভালো না, দেখিস আবার আমার বয়ফ্রেন্ডের ওপর ক্রাশ খাস না। খুব কষ্ট করে ওকে পটিয়েছি। আমার বয়ফ্রেন্ড আবার প্রতিদিন জিম করে। ও কতটা যে কিউট এটা শুধু আমি জানি। শুধু তোদের জন্য আজকে আমরা নিজেরাই নিজের প্রবেশ করলাম, নইলে আমি গোপনে আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতাম। এই কথা বলার পর মেয়েগুলো সুইটিকে সরিয়ে আমার চারপাশ গুল গুল করে ঘুরতে লাগলো। একটা মেয়ে তো আমার গাল টেনে বলল, ইস সুইটি, তোর বয়ফ্রেন্ড কতটা কিউট, ওর চোখগুলো কি সুন্দর, শার্টের বোতাম কি সুন্দর পটে, কাপড় ইন করে একটু স্টাইল ধরলে আমরা সবাই ওর ওপর বাস খেতাম। সত্যি তোর বয়ফ্রেন্ডের প্রশংসা করতেই হবে। সুইটি ওর সকল বান্ধবীর সরিয়ে বলল, এই সর, তোরা সবাই দূরে যা, ওকে দূরে তোরা অপবিত্র করবি না। আমার একমাত্র কিউট গুলুগুলু মুলুমুলু বয়ফ্রেন্ড, খুব ভালোবাসি ওকে আমি। একটা মেয়ে তো বলেই ফেললো, তা তুই কি দুলাভাইকে শিখিয়ে আনলি যে আমাদের সাথে কথা বলবেন না? কই আমাদের নতুন দুলাভাই আমাদের সাথে একটু মজা করে না তো, চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো রবট ধরে আনলি নাকি?
এতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওদের কথা শুনছিলাম, তবে এখন মনে হচ্ছে আপনাকে কিছু বলার দরকার। ওরা একাই শুধু আমার সাথে মজা নিচ্ছে। আর ঠিকই তো বলল, আমি রোবটের মতো দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। তবে সুইটিকে যখন চিকন সুরে কথা বলতে দেখি তখন ওর কষ্টটা খুব মিষ্টি হয়ে যায়। ভাবলাম আমিও একটু ট্রাই করি না। আমি কণ্ঠটা চিকন করে খুব নম্রভদ্রভাবে বললাম, তো আমার প্রাণপ্রিয় শালীরা, আপনারা কেমন আছেন? একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, ইস কি সুন্দর কণ্ঠ। মামা, আমি আর ওর কথা শুনে মরেই যাব। ওকে আর কথা বলতে বলিস না, গুলি ছাড়াই আমাদের দুলাভাই কথার মাঝে আমাদের মেরে ফেলবে। সুইটি সত্যি আমাদের সবার থেকে অনেক বেস্ট একটা বয়ফ্রেন্ড পেল। কি বলবো তোরে রে। এটার কথা শুনে আমি আবার একই সুরে বললাম, মানুষকে সুন্দরের সাথে তুলনা করবেন না। যদি মানুষের ভিতরে কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটা হলো মানুষের মন। আর এই প্রমাণ দিয়ে গেলে লাইলি আর মজনু, ওদের চেহারা কিন্তু দেখতে এতটা সুন্দর ছিল না, কিন্তু ওরা ভালোবাসায় মায়ায় পড়ে এতটা অন্ধ হয়ে গিয়েছিল যে তাদের কাছে মনের মতো সর্বউধর ভালোবাসার অন্য কিছু ছিল না। আর ভালোবাসার মাঝে চেহারা সৌন্দর্য কিচ্ছু না। এই জন্য আমি তোমাদের বোনকে সবসময় বলি, চোখের মায়ায় পড়েছি আমি, রূপের আগুনে কয়লা, ভালোবাসা দিবে গো আমার প্রাণপ্রিয় রুনু লাইলা। আমার কথা শুনে একটা মেয়ে মাটিতে ধপ করে পড়ে গেল। নিচে পড়ে মেয়েটা চোখ থেকে চশমা খুলে বলল, বান্ধবী তোর বয়ফ্রেন্ড এসব কি শোনালো রে? আমি তো পাগল হয়ে গিয়েছি ওর কথা শুনে। কথা দিয়ে জাদু করে নিল তোর বয়ফ্রেন্ড। এই কিউট একটা বয়ফ্রেন্ড তোর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে? মরে যাব আর কিছু যদি এসব কথা বলে। মনে হচ্ছে যে উনার কথাগুলো শুনে শুনে বুকের বাঁ পাশে তীরের মতো বিঁধল। আমি নিচে বসে মেয়েটার দিকে হাত বাড়িয়ে বললাম, তা ওপরে উঠে পারবে নাকি? আমাকে সাহায্য করতে হবে। মেয়েটা আমার হাত ধরে বলল, সত্যি আপনি আমাকে উপরে তুলতে সাহায্য করবেন? এর মাঝে সুইটির চোখ লাল করে বলল, এই একদম সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার বয়ফ্রেন্ডকে নিয়ে তোরা কেউ টানাটানি করবি না। আমার সোনামোনা লক্ষ্মী বাবুটা, অনেক ভালোবাসি আমি তোমাকে। এখন আমি ওকে বাসায় দিয়ে আসি, তোদের কাছে আর ওকে রাখা যাবে না। পরে তোরা যদি ওর প্রেমে পড়ে যাস, ভয় হয় আমার। ওর বান্ধবীরা বলল, দুলাভাই আবার কখন আমাদের দেখা হবে? সুইটি বলে দিল, আর দেখা হবে না, চলো তো তুমি। এর মাঝেই আমার বোন চলে আসলো। গাড়িতে বসা এরপর সুইটি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না আমি আবার কি করেছি, আমাকে এভাবে দেখার কি আছে? আমাকে তো বলা হয়েছে যে আমি যেন ওর সামনে প্রেমের অভিনয় করি, আর আমি তো সেটাই করলাম, ভুল কিছু তো করি নাই। কি জানি এই মেয়ের মাথায় আবার কি চলছে। প্রেমের অভিনয় না করলেও আবার মন খারাপ করতো, যখন তখন যা বললো তাই করলাম। এই জন্যই আবার আমার ওপর রাগ দেখাচ্ছে। বাসার সামনে গাড়ি থেকে নামতেই সুইটি রাগ দেখিয়ে বলল, শুধু আজকে বাসায় আসেন, মজা দেখাচ্ছি আপনাকে। এই কথা বলে ওর চোখ মুখ লাল করে চলে গেল। বুঝলাম না বাবা, আমি অপরাধটার কোন জায়গায় করেছি? বাসায় গিয়ে ভিতরে যেতেই মাহির এক এক করে আম্মুকে সব কিছু বলল। এখন মনে হচ্ছে বাসায় এসেও বড় বিপদে পড়লাম। মাহির কথা শুনে আম্মু বলল, কিরে বাবা, তোর বোন যা বললো সব কিছু কি সত্যি? আমি টেবিলে বসে বললাম, আম্মু খাবার দাও, খিদা পেয়েছে। আর তোমার মেয়ে কি বানিয়ে বলেছে তাই বলে সব কিছু সত্যি কথা হয়ে যাবে? দেখ ভাইয়া, আমার সাথে মিথ্যা কথা বলবি না, আমি কিন্তু সব কিছু দেখেছি। তো তোর মাথা খারাপ হয়ে গেছে। সুইটি আমার ছাত্রী, ও তো তোর সমবয়সী, আর তুই কি সব উল্টাপাল্টা কথা চিন্তা করছিস? আম্মু টেবিলে খাবার দিতে দিতে বলল, বাবা আমরা এখানে বাঁচার জন্য লড়াই করতে এসেছি। এই 2 দিন খুব কঠিন। যাদের টাকা পয়সা আছে তারাই রং তামাশা করে দিন পার করে, কিন্তু আমাদের এত টাকা পয়সা যে নেই, আমরা রং তামাশা করে দিন পার করে দেব। একদিন কাজ না করলে আমাদের সবার খেতে না খেয়ে থাকতে হবে। এই পৃথিবীর গরিব মানুষের কোনো দাম নেই। পৃথিবীর সকল মানুষের রক্ত কিন্তু লাল। দেখতে আমরা মানুষ, কিন্তু এর ভিতরে একটু ভেদাভেদ দিয়েছে যে কেউ হলো ধনী আবার কেউ হলো গরিব। তোমার কথা বুঝেছি আম্মু। আমি যদি এতই মেয়ে নিয়ে ঘুরতাম তাহলে আমি আমার খালাতো বোনকে বিয়ে করতাম না বললাম। শুধু তোমার কথা চিন্তা করে আমি এই শহরে আসছি। আর তোমার মেয়ে যা কথা বলল, ও আমার ছাত্রী, ওর সাথে গিয়েছি কারণ তোমার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য। আমি তো এত কিছু এই শহরে চিনি না। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, সে যাই হোক, আমি জানি আমার ছেলে কতটা ভালো। এখন চুপচাপ খেয়ে নে। খাওয়া শেষ হতে অচেনা নাম্বার থেকে একটা কল এলো। আমি অনমনে ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে চেনা জানা একটা কণ্ঠ বলল, বাবা এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? আমাকে বিয়ে করবে না তো আমি মানলাম, তাই বলে আমাকে ভুলে যাবে? ও ফারিয়া, তুই কেমন আছিস বল তো শুনি। আমার খবর নিয়ে কি তোমার লাভ আছে? তোর বাসায় ঠিকানা
দে, আমি এসে কয়েকদিন থেকে যাই। বাবা, বোন তুই এত সুন্দর করে কথা বললি, আর আমাকে কি কুকুরের কামড় দিয়েছে যে আমি তোরে আমার বাসার ঠিকানা দিব? আমার পিছনে পড়ে না থেকে ভালো কোনো ছেলে দেখে বরং বিয়ে করে নে। আমার আশায় এখনো করিস না তুই। তোর মতো মেয়েকে বিয়ে করে শুধু ফরজ কাজ আদায় করা যাবে, কিন্তু তোর দ্বারা কখনো কোনো দিন সংসার হবে না। আমার তো মনে হয় তুই বিয়ের পর একটা বাচ্চাও ঠিকমতো সামলাতে পারবি না। ফোন রাখ, এত বড় কথা আমাকে তুই বলতে পারলে? আর সবার মন মানসিকতা কি সবসময় এক থাকে? এমন তো হতে পারে আমি বিয়ের পর নিজেকে চেঞ্জ করে ফেলতে পারি। কেন এমন কিছু চিন্তা করছিস তুই আমাকে বল। দূর, কথা বলিস না তো, তোর মতো সময় নাই আমার। ফোন রাখ, আমি বলছি না আমাকে কখনোই কল দিবি না। একবার ব্লক করার পরও অন্য নাম্বার থেকে আমাকে কল কেন দিলে? দাঁড়া, সিমটাই ভেঙে ফেলবো। এসব করার কোনো দরকার নেই, কোনো কিছু করিস না প্লিজ। আমি তোরে কোনো বিরক্ত করব না, খালাতো বোন হয়ে কথা বলবো তোর সাথে। ব্লকটা কেটে দিস প্লিজ। পাক্কা তো বলবি না কি? আচ্ছা এখন বাই, আমার কাজ আছে। আমি কল কেটে দিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে মনটা একটু হালকা করি। কেন যেন আমার কাছে অনেক কিছু ভাল লাগছে না। বসে থাকতে আমার ভাল লাগে। দেখি সুইটিকে কল তো বলছি একটা চারটার কথা, ও আবার কি করে কি জানি। তবে আমি নিজ থেকে চোখে দেখলাম সুইটি আমার জন্য যা করেছে, এতে মনে হয় আমি ধরে নিলাম যে আমার চাকরি হয়ে গিয়েছে। তবে আজকে আমার খবর আছে, আমি জানি সুইটি আমার ওপর খুব রেগে আছে। কি মিয়া, তোমাকে তো আমি চিনতে পারলাম না। ছাদের দরজার সামনে আমার সমবয়সী একটা ছেলের এই কথা বলল। ছেলেটার সাথে কথা শুনে আমি বললাম, জি ভাই, আমি এই বাসায় নতুন এসেছি, এজন্য হয়তো আমাকে আগে দেখেননি। ছেলেটা আমার পাশে দাঁড়িয়ে বলল, ও এই কথা, আমি বাড়িওয়ালার ছেলে আবির। তোমার নাম? জি ভাইয়া। ছোটো করে যদি নাম বলি তাহলে দীপু, ওইটা আমার নাম। আবির পকেট থেকে সিগারেট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এসব খাওয়া হয় তো? না ভাই, আমি এসব খাই না। ও আচ্ছা ঠিক আছে, তবে ভাই বলতে না, যেহেতু আমরা সমবয়সী এজন্য আমার নাম ধরেই বলতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন আপনি থাকেন, নিচে যাই, আমি একটু কাজ আছে। ওকে ঠিক আছে যাও। ছাদ থেকে নিচে নেমে গেলাম। এখন গিয়ে দেখি ঘুম দিতে হবে, এজন্যই রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। বিকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। এখন আবার সুইটিকে পড়াতে যেতে হবে। বাসা থেকে বের হয়ে হাঁটা লাগলাম। আর কিছুক্ষণের ভিতরে ওদের বাসার সামনে চলে গেলাম। দরজায় কলিং বেল দিতে আন্টি এসে দরজা খুলে দিল। আন্টিকে সালাম দিয়ে ভিতরে গেলাম। ভিতরে আঙ্কেল সোফায় বসে টিভি দেখছেন। আমাকে দেখে বলল, বাবা বসো, এখানে তোমার সাথে কথা আছে। আমি আঙ্কেলের থেকে একটু দূরে বসে বললাম, জি আঙ্কেল বলুন। আঙ্কেল এবার আমার দিকে নজর দিয়ে বলল, আমার মেয়ে বলল তোমার নাকি একটা চাকরির দরকার তো ছিল আঙ্কেল। অনেক দিন হলো বাসার বেকার বসে আছে, পড়াশোনা তো করলাম ঠিক আছে, তবে আমাদের তো মামু খালু টাকা পয়সা নেয় যে আমাদের চাকরি হবে। বুঝলাম তোমার কথা, তবে চাকরি পেয়ে সব কিছু ভুলে যাবে না তো আবার, যদি পরে আমার মেয়েকে পড়াতে না আসো? সি কি বলেন আঙ্কেল, আমরা গ্রাম অঞ্চলের পোলাপান, একবার যে আমাদের বিপদের সময় এগিয়ে আসে তার জন্য তো আমরা জানও দিতে পারি, সবসময় প্রস্তুত থাকি। আর এই নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। সুইটিকে পাশ করানোর দায়িত্ব আমার, আমি ওকে স্কুলের টপ লেটারের ছাত্রী বানাবো। আপনি এত চিন্তা করবেন না, ওর দায়িত্ব আমি নিলাম। আশা করি আপনি হতাশ হবেন না আঙ্কেল। আমার কথা শুনে আঙ্কেল একটু মুচকি হাসি দিয়ে বলল, আমি তোমাকে দেখে আগেই বুঝেছি তুমি কতটা ভালো ছেলে একটা। চাকরি নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আগামীকাল রেডি হয়ে থাকো, প্লাস এর ঠিকানা চলে যাবে। এটা আমার বেস্ট ফ্রেন্ডের অফিস। ইন্টারভিউ দিতে গিয়ে শুধু আমার নাম বলবে যে আমি তোমাকে পাঠিয়েছি, তাহলেই হবে, আর কিছু করতে হবে না তোমাকে। আমি তোমার কথা বলে রাখবো। আপনাকে যে আমি কিভাবে ধন্যবাদ দেই সেই ভাষা আমার কাছে নেই। তবে আঙ্কেল, আমার বাবা নেই এই পৃথিবীতে, কিন্তু এখন আপনি আমার বাবার কাজটা করলেন, অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে। থাক এসব কথা ছাড়ো, এখন যাও, হয়তো আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে উপরে চলে গেলাম। কিন্তু আজকে তো আমি পিচ্চিকে দেখলাম না। পিচ্চি থাকলে তো আমাকে দুলাভাই করে ডাকতে শুরু করতো। পিচ্চির মুখ থেকে দুলাভাই ডাকটা শুনতে বেশ ভালোই লাগে। সুইটির রুমে দরজা খুলে ভিতরে ঢুকবো, তখনই দেখলাম ওপরে একটা ঝাড়ু টাঙিয়ে রেখেছে। এই মেরেছে আস, এখন আবার ঝাড়ু দিয়ে কেন? মাঝে মাঝে আম্মু যখন খুব বেশি রাগ হতো তখন ঝাড়ু দিয়ে মারতো আমাকে, আর আজকে সেই ঝাড়ু মাথার ওপর দেখলাম। মানুষ বলে না তোর কপালে শনি আছে, আর এখন দেখি আমার কপালে ঝাড়ু আছে। সুইটি কি পাগল হয়ে গিয়েছে নাকি আবার? কিন্তু ওকে তো রুমের ভিতরে দেখছি না। সুইটি আবার কোথায় গেল? এখন যদি ঝাড়ু দিয়ে ভিতরে যাই তাহলে ও আমাকে নিয়ে মজা করবে।
এর থেকে নিজে গিয়ে দেখি ও কোথায় আছে। এই কথা বলে বলে চলে যায়। তখন ওয়াশরুম থেকে পানির শব্দ এলো। বুঝলাম যে ও ভিতরে আছে। বলতে না বলতেই সুইটি একটা টওয়ালে পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। ওকে দেখি তো আমি চোখ বড় বড় করে ফেললাম। বিশ্বাস করেন ভাই, আমি আমার জীবনে কোনো মেয়েকে এমন অবস্থায় দেখিনি। আমার মাথাটা যেন সুইটিকে দেখে ঘুরতে লাগলো। দরজার কাছে আমাকে দাঁড়ানো দেখে সুইটি একটা হাসি দিল। হাসি দিয়ে আবারও ভিতরে ঢুকে গেল। একটা সুন্দর মেয়েকে এমনিই তো সামনে দেখলে কতটা ভাল লাগে। এর অপরে তাওয়ালের অপর অবস্থায় দেখা। বিশ্বাস করেন ভাই, ওকে কাছাকাছি তাওয়ালে পড়া অবস্থা দেখে আমি নিজেকে নিজের ভিতরে ধরে রাখতে পারলাম না। ওর এত সৌন্দর্য দেখে আমার অনুমতি ছাড়া শরীরের ভিতর থেকে আমার মন বের হয়ে সুইটির কাছে চলে গেল। একটা মানুষ কিছু না বলে যদি তার বুকে তীর ছুঁড়ে হয়, তাহলে মনে হয় যেন তার কলিজা ফেটে যাচ্ছে। আজকে সুইটিকে দেখেও আমার ঠিক এই অবস্থায় হয়েছে। যতই হোক, ও আমার কাছ থেকে দেখে ততটাই যেন আমি ওর জন্য পাগল হয়ে যাই। এর মাঝে আবার ওয়াশরুমের দরজা খুলে সুইটি বের হয়ে আসলো। এবারও লাল রঙের একটা জামা পরেছে। আমাকে দরজার সামনে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি স্যার, আপনাকে আবার সেই দিনের মতো আমন্ত্রণ করে ভিতরে আনতে হবে? আমি হাত দিয়ে ইশারা করে বললাম, ওপরের জিনিসটা যদি না সরাও তাহলে আমি ভিতরে কিভাবে আসব? সুইটি এবার আমার কথার অপেক্ষা করেও আরও আয়নার সামনে গিয়ে সাজুগুজু করতে লাগলো। আমি আবারও বললাম, আমি কি চলে যাব? আর আমি চলে গেলে তুমি বুঝবে, খুব খুশি হবে মনে হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে চলেই যাই, তুমি থাকো। এবার আমার কথা শুনে সুইটি আমার সামনে এসে দরজার সামনে থেকে ঝাড়ু সরিয়ে আমার দিকে রাগে দৃষ্টি তাকিয়ে বলল, আমার কাছে আসছেন না কেন? যান না, আমার বান্ধবীদের সাথে পড়িয়ে আসুন। ফালতু কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। এমনি কালকে তোমাকে পড়াতে পারিনি, আমার মন বললে আমি পড়ব, নইল নাই। ও তাই নাকি? দাঁড়াও, আন্টিকে ডেকে এই কথা বলছে। মুহূর্তেই ভিতরের সুইটি আমার কথা শুনে টেবিলের সামনে বসে গেল। মনে মনে বললাম, ও মা, পাগলা মেয়ে দেখতে আমার বেশ ভালোই লাগে। একবার হাসে, আবার মুহূর্তের ভিতরে রেগে যায়। বুঝি না ওকে আমি। সুইটি মাত্র গোসল করে এসেছে। ওর শরীর থেকে এখন সুন্দর একটা গ্রান বের হচ্ছে। কি বলবো, আমাকে বসে থাকতে দিচ্ছে না, আমাকে তো পাগল বানিয়ে দিচ্ছে। আমার সবচেয়ে ভালো লাগে মেয়েদের চুলের গন্ধ। যদি একটা মেয়ে গোসল করে বসে থাকে তাহলে তার চুল থেকে এমন একটা গ্রান বের হয়, মন চায় ওর মেয়ের জন্য সব কিছু কোরবানি দিতে। এরপর অপরালা মেয়েদের এত কিছু দিয়েছে, ওদের একটু ভালোবাসার জন্য আমরা কত কিছুই না করি। হঠাৎ করে আমাকে অবাক করে দিয়ে সুইটি কান্না করতে লাগলো। ওর চোখ থেকে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। সুইটির কান্না দেখে আমার কলিজা ছিদ্র হয়ে গেল। আমি তো আবার কোনো ভুল করলাম না তো? কিসের জন্য ও কান্না করছে? আমি ওর হাত ধরে বললাম, সুইটি, তোমার কি হয়েছে আমাকে বলো। কেউ কি তোমাকে মেরেছে নাকি কেউ তোমাকে কিছু বলেছে? যদি আন্টি কিছু বলে থাকে তো আমাকে বলো, বিষয়টা আমি দেখছি। তাও তুমি প্লিজ কান্না করো না। সুইটি আমার হাত চাখিয়ে দিয়ে সরিয়ে বলল, সারুন স্যার, আপনি আমার হাত ধরবেন না। তখন আমার বান্ধবীর সাথে কি মধুর ভাষায় কথা বলছিলেন। কই, আমার সাথে তো একদিনও এভাবে কথা বলেননি। আমি আপনার জন্য কত কিছু করলাম, একদিনও তো আমার সাথে ভালো করে পর্যন্ত কথা বললেন না। আমি কি বড় কোনো অপরাধ করে ফেলেছি? হায় রে পাগল মেয়ে, এই জন্যই কি কান্না করা লাগে? আগে তুমি কান্না বন্ধ করো, আমি বলছি। আমার কথা শুনে সুইটি চোখের পানি মুছে পড়ল, বলেন। আমি আবার ওর হাত ধরে বললাম, আমাকে ভালোবাসার অভিনয় করতে তুমি বলেছো না? বলো। বলেছি তো। তাই বলে কি ওদের সামনে ওভাবে কথা বলতে হবে? তোমার বান্ধবীরা আমাকে রোবট বলছিল, আর আমি যদি ওদের সাথে রোমান্টিকভাবে কথা না বলতাম তাহলে ওরা তোমাকে বলতো, সুইটি, তোর বয়ফ্রেন্ড কিরকম রে, আনরোমান্টিক। কেমন যেন ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকা, কথা বলতে হতো না। আমি ওদের সাথে রোমান্টিকভাবে কথা বললাম কারণ ওরা যেন বুঝতে পারে আমি কতটা রোমান্টিক একটা ছেলে, আর ওরা বুঝবে যে আমি তোমার সাথে কতটা রোমান্টিকভাবে সময় কাটাই। দেখছো না তখন সবাই আমার সাথে কি রকম ব্যবহার করেছে? ওরা বুঝেছে তুমি কতটা রোমান্টিক একটা বয়ফ্রেন্ড পেয়েছো। এসব কিছু তোমার জন্যই করেছে। তুমি এসব না বুঝে কান্না করতে শুরু করলা। সব কিছু বুঝলাম স্যার, কিন্তু আমার সাথে তো একদিনও ওভাবে কথা বললেন নাই। আরে পাগলি মেয়ে, আমি তো তোমাকে প্রতিদিন পড়াতে আসবো, তোমার সাথে সব কত কিছু বলবো। ওদের সামনে কি প্রতিদিন যাব বলো? ও তাই তো, আমি তো এসব কথা আগেই চিন্তা করিনি। যাক বাবা, ওর মনটা তো ভালো করতে পেরেছে। ওর কান্না দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তবে ওকে কান্না করতে দেখে আমার এতটা খারাপ লাগছিল কেন? হয়তো ও আমার ছাত্রী, এর জন্য খারাপ লাগছিল। আমি বুঝলাম না সুইটির দিকে আমার মন বারবার চলে যায় কেন। আর এরকম কিউট একটা মেয়েকে দেখে কার না ভালো লাগবে? কিন্তু আমার মাথায় একটা সবসময় কথা রাখতো, আমি যে এইখানে সুইটিকে পড়াতে আসছি, আর কখনোই এই বাড়ির বদনাম হতে দেওয়া যাবে না। আর সেই দিকে খেয়াল রাখতে হবে আঙ্কেল আমাকে কতটা সাহায্য করেছে, কখনো উল্টাপাল্টা কিছু চিন্তা করা যাবে না। আমি একটা বই হাতে নিয়ে বললাম, তো এখন তোমার মন ভালো হয়েছে তো? হ্যাঁ স্যার, কিছুটা। এখন পড়ো, তারপর মনটা আরও ভালো হবে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।